Good morning, everybody. Sound system. গুড মর্নিং ম্যাম। Morning. হ্যাঁ ম্যাম, সব ঠিক গুড আছে। মর্নিং ম্যাম, গুড Yes. মর্নিং। Okay. Good morning. ম্যাম অ্যাকচুয়ালি আমি সময় পাইনি আজকে। হুম, না আমার কাছে ছিল আমি একবার দেখলাম কিন্তু তারপরে ওই সয়েল টয়েল গুলো করিয়েছি তো ওই জন্য আমি ভাবছিলাম তুমি পরে আমাকে দেখে পরের ক্লাসে দিও অসুবিধা নেই ঠিক আছে। আচ্ছা, আগের দিন আমরা ওয়েস্ট বেঙ্গলের ওই তোমার ইন্ট্রোডাকশন পার্টটা করছিলাম। তো সেটা নিয়ে আগে একটুখানি বলো তো যে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা, কারণ অনেকে জিজ্ঞাসা করছিলে। আহ, মানে পড়েছো, তারপরে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। আজকে একটু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনটা বোঝাবো, বুঝিয়ে তোমাদের ভারতের যে ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভ গুলোর চারটা আছে ওটা একটু নোটটা দিয়ে দেবো, আর কিভাবে পড়বে একটুখানি বলে দেবো ঠিক আছে। মানে আমাদের পশ্চিমবঙ্গের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন গুলো রয়েছে এগুলো আমাদের যে কোনো পরীক্ষাতেই আসে, বিশেষ করে আমরা এখন ক্লার্কশিপ আর মিসলেনিয়াসটাকে ফোকাস করছি। তাই ওখানে পশ্চিমবঙ্গ থেকে যে কটা আসতে পারে সেগুলো আমরা পড়ে রাখার চেষ্টা করছি, ট্রাই করছি। সেটা আমি বুঝিয়ে দেবো, কিন্তু তার আগে যদি কারোর কোনো পশ্চিমবঙ্গের ফিজিক্যাল পার্ট বা ধরো আগের দিন যে পার্টগুলো পড়ছিলাম ওই ট্রপিক অফ ক্যান্সার, চিকেন স্নেক, বা ধরো পশ্চিমবঙ্গের আশেপাশে যে যে বাংলাদেশের পজিশন অবস্থান এগুলো পড়ছিলাম, এগুলো নিয়ে যদি কারোর কোনো বক্তব্য থাকে জিজ্ঞাসা করতে পারো কিন্তু, হ্যাঁ। আচ্ছা চলো আমি স্ক্রিনটা শেয়ার করি। ম্যাম একটা কোশ্চেন ছিল, বলো। বলছি ম্যাম গোদাবরীর উৎপত্তি কি ত্রিবেকেশ্বর থেকে? ত্রিম্বকেশ্বর ত্রিম্বকেশ্বর, থেকে? হ্যাঁ ত্রিম্বকেশ্বর হচ্ছে জায়গাটার নাম। ওই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি ত্রিম্বক প্লেটো রিজিয়ন, যেটা মহারাষ্ট্রে রয়েছে। ওইখানটা থেকে হচ্ছে গোদাবরীর উৎস। এটা দেখা যায়। ত্রিম্বকেশ্বর হচ্ছে একটা মন্দির অ্যাকচুয়ালি। তো যদি ওখানে মানে যাও আর কি, তো সেখানে দেখতে পাবে। উম, ত্রিম্বকেশ্বর প্লেটোটা এটা সরু নালার মতো করে বেরিয়ে এসেছে, কারণ গোদাবরী হচ্ছে রেনফেড রিভার, ঠিক আছে। কারণ আমরা তো গোদাবরী মানে ভারতের নদীগুলো পড়েছিলাম না, ভারতের। হ্যাঁ ম্যাম পড়েছি। হ্যাঁ, তো সেখানে তো আমরা ত্রিম্বকেশ্বর বা ত্রিম্বক প্লেটো বলেছিলাম। আচ্ছা দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন গুলো নিয়ে প্রথমে একটুখানি বলি, তারপরে আমি একটু ওই তোমাদের ন্যাশনাল পার্কের নোটটা দিয়ে দেবো। আচ্ছা, প্রথম কথা বলি, বর্তমান তোমরা বলো বর্তমানে পশ্চিমবঙ্গের কটা ডিস্ট্রিক্ট আছে? 23টি। 23টা। 23। 23টা। আচ্ছা, নিউয়েস্ট ডিস্ট্রিক্ট কোনটা? পূর্ব পূর্ব বর্ধমান। আচ্ছা, পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান এটা নিয়ে হয় অ্যাকচুয়ালি কনফিউশন। তো এইখানে একটু কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিই, এবং এই প্রশ্নটা অলরেডি পরীক্ষাতে এসেছে এবং পিএসসি ক্লার্কশিপে এই ধরনের পরীক্ষা খুব আসে। অ্যাকচুয়ালি পূর্ব বর্ধমান আনসারটা হচ্ছে রং আনসার। নিউয়েস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে ওয়েস্ট বর্ধমান বা পশ্চিম বর্ধমান। তো এটা আমাদের মন গড়া উত্তর নয়, এটা সরকারের যে অফিসিয়ালি রেজিস্ট্রেশন আপডেট, মানে ধরো কোনো ডিস্ট্রিক্ট যখন ডিভিশন হয় তখন তো সরকার রেজিস্টার করে। তো সেই আপডেট অনুযায়ী এটা করা হয়েছে। তার আগে বলো, বলে দিচ্ছি কেন আমরা বলছি, তার আগে বলো কোন সালে ডিভাইড হয়, মনে আছে কি কারুর? মানে হ্যাঁ 17। 17। 17। আচ্ছা, 17তে তিনটে ডিভাইড 17 হয়। 17। 17, রাইট। তো 17তে আমাদের অ্যাকচুয়ালি তিনটে ডিভাইড হয়। 14 ফেব্রুয়ারি আমাদের হয় কালিম্পংটা, যেটা দার্জিলিং থেকে ভেঙে আসে। আরেকটা আমাদের হয় যেটা বর্ধমান ভাঙে পরে, সব থেকে পরে। তার আগে ভাঙে আমাদের ঝাড়গ্রামটা, ঠিক আছে। তো আমাদের 17 সালের মানে ফেব্রুয়ারি এবং তারপরে 2 এপ্রিল 7 এপ্রিল এরকম করে তিনটে ডিস্ট্রিক্ট ডিভাইড হয়। তো এইবার যেটা বক্তব্য অ্যাকর্ডিং টু সরকারি তথ্য অনুযায়ী যেটা বলা হয়েছে, যে বর্ধমান ছিল, যেটা বর্ধমান ডিস্ট্রিক্ট যেটা ছিল সেটা বেশ, বর্ধমান ডিস্ট্রিক্টটা কিন্তু সত্যি অনেকটা লম্বা ছিল। মানে যদি কেউ ট্রাভেল করে থাকো জানবে, মেইন বর্ধমান স্টেশন থেকে ওই দুর্গাপুর আসানসোল যেতে আরো 2 ঘন্টা সময় লাগে। মানে বর্ধমান ডিস্ট্রিক্টটা অনেকটাই বড় ছিল। তো ধরো এইটা ছিল টোটালটা বর্ধমান ম্যাডাম ডিস্ট্রিক্ট। হ্যাঁ বলো। আমরাও বর্ধমানে থাকি, কিন্তু আমরা এমন জায়গায় থাকি হ্যাঁ
ঠিক নবদ্বীপের পাশে, সেখানে গঙ্গার এপার থেকে যদি বর্ধমান সদর যেতে হয় হ্যাঁ 2.5 ঘন্টা সময় লাগে ম্যাডাম। হ্যাঁ, ঠিক কথা, একদম ঠিক কথা। এটাও ডিস্টেন্স, মানে আমরা এখনো তোমরা জেলা বলতে এখন তাহলে পূর্ব বর্ধমান জেলাতে থাকো, তাই তো? হ্যাঁ, পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলায় থাকো, কিন্তু বর্ধমান পৌঁছতে তোমাদের অনেক টাইম লেগেছে। অ্যাকচুয়ালি তোমরা ওই নদিয়ার সাথে বর্ডারের ওখানটায় থাকো। তো আমরা এটা সত্যি খুব সত্যি কথা। এরকম কলকাতা চলে যাবো তাড়াতাড়ি ট্রেনে। আচ্ছা, তো কারণ বর্ধমান মানে বর্ধমান আমাদের যে স্টেশনটা আছে, মানে মেন যে বর্ধমান টাউনটা, সেই বর্ধমান টাউন থেকে যদি আমরা ওই বিভিন্ন দিকে মানে যেমন তুমি বললে বাজারে দুর্গাপুর আসানসোলের দিকেও যেতাম, যেটা এখন ডিভিশনটা করা হয়েছে বাধ্য হয়ে এই কারণে। তো মানে আমাদের এখান থেকে ধরো আমরা যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে সাপোজ ধরো আমরা কলকাতা থেকে যদি যাই, তাহলে আমাদের বর্ধমান টাউন পৌঁছাতে যত সময় লাগবে ঠিক ততটা সময় আবার বর্ধমান টাউন থেকে আবার দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পৌঁছাতে, চিত্তরঞ্জন তো আরেকটু দূরে পৌঁছাতে সময় লাগে। ধরো এই পুরোটা ছিল বর্ধমান মানে ডিস্ট্রিক্ট, যেটা যথেষ্ট বড় ছিল। তো সেই জন্য এটাকে এরকম মাঝখান থেকে এরকম ভেঙে দেওয়া হলো, ঠিক আছে? এবার ভেঙে যেটা নতুন করে তৈরি করা হলো সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। মানে ভাঙাটা হলো কোনটা, যেটা হচ্ছে আসানসোল, দুর্গাপুর, পানাগড়, চিত্তরঞ্জন এই পার্টটা ভেঙে দিয়ে সেটা নতুন পশ্চিম বর্ধমান হিসাবে চিহ্নিত করা হলো এবং বলা হলো যে পশ্চিম বর্ধমান ইজ দ্য নিউয়েস্ট ডিস্ট্রিক্ট, বা পশ্চিম মানে নিউয়েস্ট ডিস্ট্রিক্ট আমরা পরে এসছি, মানে পশ্চিম বর্ধমান হলো এখন একটা নতুন ডিস্ট্রিক্ট তৈরি হলো, যেটা বর্ধমান থেকে ভেঙে আমরা তৈরি করলাম, ঠিক আছে? তাহলে তখন আবার তাহলে এরকম ব্যাপারটা হয়ে গেল যে তাহলে আমাদের একটা ডিস্ট্রিক্ট বর্ধমান নামে থাকলো, একটা ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান নামে থাকলো, মানে যেটা ওল্ড ছিল পার্টটা সেটা তাহলে বর্ধমান থেকে গেল। আর যে অংশটাকে আমরা ভেঙে নতুন করে তৈরি করলাম সেটা ওয়েস্ট বর্ধমান হিসেবে নতুন নাম দেয়া হলো। তো এটা কিছুদিন ছিল, তারপরে বলা হলো যখন আমরা আপডেট হলো যে নতুন 23টা যখন আপডেট হলো, দেখো একটা ডিস্ট্রিক্ট কিন্তু আজকে বললেই আজকে ভাঙা হয় না। তোমরা জানো যে অলরেডি আমাদের 7টা ডিস্ট্রিক্ট ভাঙার অলরেডি প্রপোজাল হয়ে গেছে। যেমন ধরো উত্তর 24 পরগনা থেকে আমাদের বসিরহাট ভেঙে আলাদা তৈরি হবে, সাউথ 24 পরগনা থেকে সুন্দরবন ভেঙে আলাদা তৈরি হবে, মুর্শিদাবাদ থেকে ভেঙে তৈরি হবে, মানে আমাদের টোটাল এখন 23টা আছে, টোটাল 30টা হবে, মানে প্রপোজ দেওয়া হয়ে গেছে, মানে এটা একদিন না একদিন ভাঙবে। তো এই প্রপোজাল গুলো আগে দিতে হয়। তার কারণ হচ্ছে যে আজকে ইচ্ছা হলো কালকে মিটিং করে ভেঙে নিতে পারবো না, তার কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কাজ চালানোর জন্য স্টেপ বাই স্টেপ যে যে পজিশনে লোক দরকার, মানে ধরো বিডিও থেকে শুরু করে এই ডিস্ট্রিক্ট হেড থেকে শুরু করে একদম লোয়ার গ্রুপ ডি থেকে শুরু করে ডিভিসি পোস্টিং থেকে, সরি ডিএসপি পোস্টিং থেকে শুরু করে সমস্ত কিছু পোস্টিং আগে করা হয়। আগে বাংলো, বাড়ি, থাকার জায়গা সমস্ত কিছু তৈরি করা হবে, তারপরে ওখানে লোককে দেওয়া হবে, মানে ওখানকার পদে বসানো হবে। যেমন আমি বলছি বসিরহাটের ডিএসপি ডিভিশন হয়ে গেছে, আমাদের সুন্দরবনের মানে যেটা ডায়মন্ড হারবারের না ক্যানিং যেটা আলাদা হবে, ওখানকার ডিএসপি ডিভিশন হয়ে গেছে, মানে ওখানে নতুন করে ওই ডিস্ট্রিক্টের জন্য ডিএসপিরা পোস্টিং হয়ে গেছেন। তা এরা আগে পোস্টিং হবে, কাজকর্ম সব গোছানো হবে এবং রেডি টু মুভ যখন বলা হবে তখন ঘোষণা করা হবে যে কালকে আমাদের আহ, কালকে থেকে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টটা ভেঙে যাচ্ছে বা উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টটা ভেঙে যাচ্ছে। তো প্রথম যখন বর্ধমান ভাঙার প্রপোজাল দেওয়া হয়েছিল ব্যাপারটা এরকম বলা হয়েছিল যে বর্ধমান টাউন অবধি এবং তার আশেপাশে কিছু জায়গা আছে অ্যাকর্ডিং টু ম্যাপে কিছু জায়গা নিয়ে, যেমন ও যেটা বললো যে নদী আর বর্ডারেও ওটা পূর্ব বর্ধমান পড়ছে। তো এই কিছু কিছু অংশ নিয়ে আমাদের পুরনো বর্ধমান থাকবে, মেনলি আমাদের দুর্গাপুর, আসানসোল, পানাগড়, চিত্তরঞ্জন এই পার্টগুলোকে আমরা আলাদা করে দিয়ে একটা নতুন ডিস্ট্রিক্ট তৈরি করছি, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। তাহলে তখন দুটো ডিস্ট্রিক্ট হলো, বর্ধমান একটা যেটা পুরোনো অংশ, আর একটা হচ্ছে পশ্চিম বর্ধমান। এবার যখন আমাদের আপডেট হলো মানে যেদিন অ্যাকচুয়ালি আমাদের বর্ধমানটা ভেঙে ঘোষণা করা হবে, তো তখন সরকার থেকে প্রপোজাল দেয়া হলো ওটা যেহেতু ওয়েস্ট বলা হচ্ছে তাহলে এটাকে নতুন নাম দেয়া হোক, নতুন নাম সেটা হচ্ছে ইস্ট বর্ধমান। কিন্তু এটা আমরা ভেঙে নতুন তৈরি করলাম না, আমরা এই ইস্ট বর্ধমান বা বর্ধমানটা থেকে ভেঙে নতুন যেটা তৈরি করলাম সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বর্ধমান।
ঠিক আছে? তো সেই জন্য অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট থিওরি অনুযায়ী বা নথি অনুযায়ী বলা হচ্ছে ওয়েস্ট বর্ধমান হচ্ছে আমাদের নিউয়েস্ট ডিস্ট্রিক্ট। এটা অনেক সময়তেই কনফিউশন, এবং সব থেকে বেশি কনফিউশন যেটা হয় যে নিউয়েস্ট ডিস্ট্রিক্ট অফ আওয়ার স্টেট বলে অপশনে দেখলে ইস্ট বর্ধমানও দিয়েছে অপশন, ওয়েস্ট বর্ধমানও দিয়েছে। এবং অ্যাকচুয়ালি যদি আমরা শুধু থিওরি পড়ি, মানে এর হিস্ট্রিটা আমাদের কাছে কনসেপ্টে না থাকে, তাহলে আমাদের মনে হবে তো যেদিন ভেঙেছিল, ধরো যে ডেটে আমাদের এপ্রিল মাসে ভেঙেছিল, তাহলে সেই ডেটে ওয়েস্ট বর্ধমানও আলাদা হয়ে গেছিল, ইস্ট বর্ধমানও আলাদা হয়ে গেছিল, তাহলে একসাথে বলতে গেলে দুটোই নতুন করে তৈরি হয়েছিল, তাহলে দুটোকেই তো আমরা নিউ ওয়েস্ট ডিস্ট্রিক্ট বলতে পারি, কারণ যখন ভাঙা হলো তখন দুটোই নতুন করে তৈরি হলো। বাট না, হিস্ট্রিটা হচ্ছে এটা যে গভর্নমেন্ট থেকে বলা হলো যে বর্ধমানটা পুরনো বর্ধমানই থাকবে, বর্ধমানটা থেকে ভেঙে যে অংশটা তৈরি করা হলো সেটা হচ্ছে ওয়েস্ট বর্ধমান, আর পরবর্তীকালে বর্ধমানটার নাম চেঞ্জ করে বলা হলো ইস্ট বর্ধমান। তো সেই জন্য আমরা নিউয়েস্ট ডিস্ট্রিক্ট হিসাবে বলছি কোনটা, ওয়েস্ট বর্ধমান। এবার এই ওয়েস্ট আর ইস্ট দুটোর নাম এক হয়ে গেছে বলে আমাদের কনফিউশনটা হয়। বাট দেখো ওই বছরই তো 2014-তে, মানে 14ই ফেব্রুয়ারি, সরি 17 সালে 14ই ফেব্রুয়ারি দার্জিলিং থেকে ভেঙে যে কালিম্পং তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কনফিউশন হয় না, কারণ দুটো আলাদা নাম। দার্জিলিং এর অন্তর্গত ছিল কালিম্পং, ওটা মানে যেটাকে কালিম্পং টাউন বলা হতো, যেমন এখন বলা হয় কার্শিয়াং টাউন। তো যদি বাই চান্স কোনো সময় কার্শিয়াংটা আবার ভেঙে যায়, তো তখন আমরা আমরা ওটাকে আলাদা নাম মানে ডিস্ট্রিক্ট বলতে পারবো। তো সেরকমই কার্শিয়াং টাউন, কালিম্পং টাউন বলা হতো, ওটাকে পুরো পার্টটাই আমরা ভেঙে একটা ডিস্ট্রিক্ট করে দিলাম। দার্জিলিং আর কালিম্পং যেহেতু দুটো নাম আলাদা, আমাদের কনফিউশনটা নেই, এখানে যেহেতু ইস্ট বর্ধমান আর ওয়েস্ট বর্ধমান নামটা এক, ইস্ট আর ওয়েস্ট, তাই কনফিউশনটা হয়। তাহলে এবার থেকে কি মনে রাখবে, নিউয়েস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের ওয়েস্ট বর্ধমান। ঠিক আছে? আচ্ছা, বর্তমানে আমাদের টোটাল 23টা ডিভিশন আছে, সরি 23টা ডিস্ট্রিক্ট আছে। সেই 23টা ডিস্ট্রিক্টের আমরা 5টা প্রেসিডেন্ট মানে 5টা ডিভিশনে ডিভাইড করেছি। আচ্ছা, এই ডিভিশনগুলো কেন করেছি বা কেন কাজ দেখো, এই যে আমরা যদি তোমরা কেউ WBCS পরীক্ষা দিয়ে থাকো বা WBCS এর কথা আশা করি পরীক্ষা না দিলেও শুনেছো, তো এই যে WBCS এর গ্রুপ এ র্যাঙ্কে আমাদের বিভিন্ন পোস্ট হয়, তো এই পোস্ট আস্তে আস্তে ডেভেলপ করে বলতে প্রমোটেড হয়ে তোমরা এই ডিভিশনের হেড হতে পারো, মানে এইভাবে এই ডিভিশনগুলোর হেড হয়। এবং এই ডিভিশনের আন্ডারে কিছু কিছু ডিস্ট্রিক্ট থাকে, ধরো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিছু ব্লক থাকে, সেই ব্লকগুলোকে দেখাশোনা করার জন্য আমাদের বিডিও থাকে, বিডিও মানে হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো এক একটা ডিস্ট্রিক্টে প্রচুর ব্লক থাকে, কি সেই বিডিও সে এক একটা ব্লক দেখে, বিডিওর ওপরে আবার একজন থাকে যিনি বেশ কতগুলো ব্লক হ্যান্ডেল করেন, এবং পুরো সমস্ত 4-5টা ডিস্ট্রিক্টের সমস্ত কিছু যিনি হ্যান্ডেল করেন, তিনি হচ্ছেন এই ডিভিশনগুলোর হেড হন। কারণ প্রশাসনিক কাজকর্ম চালানোর সুবিধার জন্য আমাদের ছোট ছোট স্তর থেকে বড় বড় স্তরে পৌঁছাতে গেলে যে প্রসেস দরকার, তার জন্য এই ডিভিশনগুলো করা। তো প্রত্যেকটা ডিভিশনের আন্ডারে দেখবে 4 থেকে 5টা করে আমাদের ডিস্ট্রিক্টগুলো রয়েছে। যেমন প্রথম আসি প্রেসিডেন্সি ডিভিশন। প্রেসিডেন্সি ডিভিশনের একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, প্রেসিডেন্সি ডিভিশন হচ্ছে ভীষণ পপুলেটেড ডিভিশন, মানে এই যে 5টা ডিভিশন আছে তার মধ্যে প্রেসিডেন্সি ডিভিশন হচ্ছে মোস্ট পপুলেটেড ডিভিশন। কারণ দেখো প্রেসিডেন্সি ডিভিশনের আন্ডারে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো পড়ছে, হাওড়া, কলকাতা, নদিয়া, নর্থ 24 পরগনা, ঠিক আছে? তো এই যে ডিভিশনগুলো পড়ছে, এই ডিভিশনগুলোর এখানে আমার একটা অ্যাড করা নেই, সেটা হচ্ছে সাউথ 24 পরগনাটা কোথায় গেল, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ম্যাম বোথ 24 পরগনা একই ডিভিশনে যাবে। 17 18, হ্যাঁ ও এই যে চলে এসছে এখানে, আচ্ছা এই যে চলে এসছে, এই যে মানে প্রেসিডেন্সির এটা পরের পেজে চলে এসছে। তো এই যে কটা ডিস্ট্রিক্ট আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা ডিস্ট্রিক্টেই সব থেকে বেশি পপুলেশন।
ডেনসিটি বলো বা হাইয়েস্ট পপুলেশন বলো সেই জন্য, কারণ দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে আমাদের সব থেকে বড় ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো এবং তার সাথে আমাদের মানে এরিয়ার দিক থেকে বড়, তার সাথে আমাদের কলকাতা হচ্ছে পপুলেটেড, হাওড়া নদিয়া সবগুলোই পপুলেটেড। তার টোটাল প্রেসিডেন্সি ডিভিশনটাকে আমরা পপুলেটেড ডিভিশন হিসেবে চিহ্নিত করি। প্রত্যেকটার একটা করে হেডকোয়ার্টার আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য বেশি ইম্পর্টেন্ট। মানে সিম্পলি কোশ্চেন যেগুলো ডাইরেক্ট আসে, যে কোনো একটা ডিস্ট্রিক্টের নাম দিয়ে তার হেডকোয়ার্টার গুলোর নাম। তো বেশ কিছু ডিস্ট্রিক্ট আছে যাদের হেডকোয়ার্টারের নাম একই, যেমন ধরো হাওড়া হাওড়া, কলকাতা কলকাতা, নদিয়া কৃষ্ণনগর, নর্থ 24 পরগনা বারাসাত, সাউথ 24 পরগনা আলিপুর। আচ্ছা, সাউথ 24 পরগনার প্রসঙ্গে বলি। সাউথ 24 পরগনার মানে অলরেডি আমাদের হেডকোয়ার্টার চেঞ্জেস হয়ে গেছে বলতে পারি। 95% চেঞ্জ হয়ে গিয়ে মানে কাজ ট্রান্সফার হয়ে গিয়ে চলে গেছে বারুইপুরে। যদি তোমরা কেউ এখন বারুইপুর থেকে থাকো, যে আমাদের বারুইপুর অনেক সুন্দর করে সাজিয়েছে, ডিএম অফিস হয়ে গেছে। আলিপুর যে জেলটা ছিল আমাদের, সেটাও বারুইপুরে ট্রান্সফার হয়ে গেছে। বারুইপুরে ওম্যান পুলিশ স্টেশন আছে একটা, মানে আলিপুরে যে সমস্ত কিছু আমাদের সুযোগ সুবিধা ছিল প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য, সেটা পুরোটাই কিন্তু বারুইপুরে ট্রান্সফার হয়ে গেছে। কিছু হয়নি, মানে ধরো 2% 3% মতো বাকি আছে বলে এখনো অফিসিয়ালি আপডেট হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি আলিপুর থেকে ওই সদর দপ্তরটা চলে যাবে বারুইপুর। ইভেন বারুইপুরে মনে হয় আবার একটা চিড়িয়াখানাও খুলছে, যেটা শুনলাম যে আলিপুর চিড়িয়াখানাও থাকবে, আবার বারুইপুরে চিড়িয়াখানাও খুলছে। এবং আলিপুর জেলটা এখন আবার একটা সংগ্রহশালা করেছে, আমি যাইনি, শুনেছি। আমি বেশ কয়েকটা স্টুডেন্ট গেছিল, ইচ্ছা আছে এবার শীতে যাব। ঘুরে দেখাতে দিচ্ছে, যে বিভিন্ন সংগ্রহশালা করে ঘুরে দেখতে দিচ্ছে, কারণ মেন জেলটা বারুইপুরে চলে গেছে। এবং বারুইপুরে চলে যাওয়ার পরে তোমরা এখান থেকে কেউ বারুইপুর থাকলে বলতে পারবে, মানে আমি বারুইপুর যাই, তো আমার যেটা মনে হলো, আমি দীর্ঘ বছর ধরে বারুইপুর যাই, মাঝখানে বেশ কয়েক বছর যাইনি। তারপরে যখন আমি আবার যেতে শুরু করলাম, দেখলাম বারুইপুর অনেক বেশি ডেভেলপড হয়ে গেছে। প্রথমত বারুইপুরের সাথে ট্রান্সপোর্ট কমিউনিকেশন বাইপাস কানেক্ট হয়ে খুব বেশি বেড়ে গেছে। তাছাড়া হ্যাঁ বলো। কারোর কি মাইক্রোফোন অন আছে নাকি? আচ্ছা, হ্যাঁ ম্যাম, আপনি হ্যাঁ, কন্টিনিউ করুন। তো বারুইপুর ডেভেলপটা হয়েছে এই কারণে, যেহেতু ওখানে আস্তে আস্তে এবার হেডকোয়ার্টারটা ট্রান্সফার হয়ে মানে ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, কেন ট্রান্সফার হচ্ছে না? সাউথ 24 পরগনাটার আলিপুরটা ছিল একটা সাইডে। তো যে কোনো জেলার একটা মাঝখানে যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন না থাকে, তাহলে পুরো জেলাটাকে কন্ট্রোল করা, বা হেডকোয়ার্টার না থাকে সেই জেলাটাকে কন্ট্রোল করা একটু অসুবিধা হয়। তো বলছে বারুইপুরে, ডায়মন্ড হারবার ওই দিকগুলোতে এত থানা এবং এত পরিমাণে এরিয়া বা এত পপুলেশন রয়েছে, যে সেগুলো হ্যান্ডেল করতে গেলে আলিপুর থেকে অনেক অসুবিধা। তার জন্য বারুইপুরটাকে ট্রান্সফার করা হয়ে গেছে, তবে এখনো অফিসিয়ালি বলতে পারবো না, অফিসিয়ালি হলে তোমরা জানতে পারবে। যেমন দেখবে নর্থ 24 পরগনার বারাসাতটা অনেক ডেভেলপ, এবং এখানে প্রচুর সরকারি অফিস আছে, এবং বিভিন্ন পিএসসি টিএসসি ইন্টারভিউ যদি দিতে চাও, যখন ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়, তখন কিন্তু বারাসাতে এসেই আমাদের ইন্টারভিউ দিতে হয়। আর বারাসাতে বিডিও অফিস টফিসগুলো বেশ সুন্দর। নদিয়ার কৃষ্ণনগরও তাই, কৃষ্ণনগরও সেই জন্য বেশি ডেভেলপ, কারণ হেডকোয়ার্টারগুলো সবসময় ডেভেলপমেন্ট বেশি থাকে। এরপরে চলে যাই মেদিনীপুর। মেদিনীপুর ডিভিশনটা কিন্তু আমাদের খুব পুরনো ডিভিশন নয়, মেদিনীপুর ডিভিশনটা হচ্ছে আমাদের নতুন ডিভিশন, ঠিক আছে। এটা মোটামুটি 2016 সালে হয়েছে বলতে পারবো। এই জলপাইগুড়ি মানে মেদিনীপুর আর মালদা, এই যে দুটো ডিভিশন, এটা মোটামুটি 2016 সালের নভেম্বর মাসে আপডেট হয়েছে। তার আগে আমাদের 3টে ডিভিশন ছিল, মানে প্রেসিডেন্সি অনেক পুরনো, বর্ধমান অনেক পুরনো, আর মেদিনীপুর আমাদের জলপাইগুড়ি যেটা নর্থ বেঙ্গলের ডিভিশন, সেটা অনেক পুরনো। তো মেদিনীপুরের আন্ডারে আমরা কি কি ফেলেছি দেখো, এটা একটা সুবিধা আছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, মানে এগুলো নামটা অনেকটাই এক। পশ্চিম মেদিনীপুরের মিদনাপুর। আচ্ছা, এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, পশ্চিম মেদিনীপুর বলি আমরা, বাট যেটা হেডকোয়ার্টার সেটা হচ্ছে মিদনাপুর, যে সিটিটা, মানে দুটোর ভাষা বা বানান বা স্পেলিং এর ডিফারেন্স আছে। মেদিনীপুর আমরা বলি, আর যেটা শহরটা সেটা হচ্ছে মিদনাপুর বলি। বাংলা
ইংলিশে লেখার সময় স্পেলিং এর একটুখানি ডিফারেন্স হয়, বাট তোমাদের স্পেলিং লিখতে হবে না, কিন্তু একটু উচ্চারণটা দেখে নিও। পূর্ব মেদিনীপুরের হচ্ছে তমলুক, পুরুলিয়ার পুরুলিয়া, মানে মোটামুটি আমাদের পশ্চিমের যে ডিস্ট্রিক্ট গুলো আমাদের প্লেটোতে কভার করছে, প্লেটো রিজিয়নে, সেইগুলোই এখানে ডিভিশনে দেওয়া হয়েছে। পরেরটা হচ্ছে বর্ধমান, বর্ধমান হচ্ছে আমাদের বীরভূম, সিউড়ি। পশ্চিম বর্ধমানে নতুন হয়েছে আসানসোল, পূর্ব বর্ধমানে যেটা পুরনো ছিল বর্ধমান টাউন সেটাই, আর হুগলির হচ্ছে চিনসুরা, মানে যেটাকে আমরা চুচুড়া বলে থাকি, যেটা সেই পর্তুগিজদের জায়গা তৈরি করা ছিল। নেক্সট হচ্ছে মালদা, এই মালদাটাও নতুন, মালদা ডিভিশন আগে ছিল না, এটাও মোটামুটি 2016 সালের নভেম্বর মাসে আপডেটেড হয়। মালদার আন্ডারে আমাদের নর্থ বেঙ্গলের কিছু জায়গা রয়েছে, যেমন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ভীষণ পরীক্ষায় আসে, এই বোধ দিনাজপুরগুলোটা ভীষণ পরীক্ষায় আসে। মালদার হচ্ছে ইংলিশ বাজার, মুর্শিদাবাদের বহরমপুর, এই মুর্শিদাবাদটাই আবার ভেঙে যাবে বলেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এই মালদা ডিভিশনের যে কটা ডিস্ট্রিক্ট রয়েছে এগুলো পরীক্ষাতে বেশি আসতে লক্ষ্য করেছি। এরপর হচ্ছে আমাদের জলপাইগুড়ি, জলপাইগুড়ির আন্ডারে যে কটা আছে সব কটার একই নাম সদর দপ্তরগুলো, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সব কটা সদর দপ্তরের একই নাম, আলাদা করে মনে রাখার কিছু নেই। তাহলে তোমাদের মনে রাখার বিষয় যেটা হচ্ছে, যদি আমাদের বলে টোটাল বর্তমানে ডিস্ট্রিক্ট কটা 23টা, নিউয়েস্ট ডিস্ট্রিক্ট কোনটা, ওয়েস্ট বর্ধমান, কোথা থেকে ভেঙেছে, বর্ধমান থেকে ভেঙেছে, যেটার এখন বর্তমান নাম পূর্ব বর্ধমান। কবে ভেঙেছে, 17 সালের 7ই এপ্রিল, এবং সেই বছরই যে তিনটে ভেঙেছে, কালিম্পং, ঝাড়গ্রাম আর আমাদের বর্ধমান, এবং তার সাথে কোন ডিভিশনের আন্ডারে কি কি ডিস্ট্রিক্ট পড়ছে আর তাদের হেডকোয়ার্টার গুলো কি, এইটুকু একটুখানি কিন্তু মনে রাখতেই হবে। এই পার্টটা এখান থেকে পড়ার। আর এদের আর খুব ডিটেলস আমরা আমাদের এই সমস্ত পরীক্ষার জন্য পড়বো না, আমরা যদি পরে WBCS ওরিয়েন্টেড ব্যাচ হয় তখন আমরা পড়বো। ওকে, আচ্ছা, এখান থেকে আর কিছু নেই, এবং পশ্চিমবঙ্গ থেকে আর খুব একটা তোমাদের দরকার নেই, ঠিক আছে? মানে পশ্চিমবঙ্গ রিলেটেড তোমাদের পরীক্ষার জন্য যে স্ট্যাটিক পার্টগুলো দরকার ছিল, মানে মোটামুটি স্ট্যাটিক পার্ট বলতে জিওগ্রাফি ওরিয়েন্টেড যে পার্টগুলো দরকার ছিল সেগুলো কিন্তু ওভারঅল, ধরো ইন্ট্রোডাকশন, ফিজিক্যাল পার্ট, রিভার, এগুলো সব করিয়ে দিয়েছি। বাদ বাকি যা প্রশ্ন আসে সেটা ইন্ডিয়া বেসিসেই আসে, মানে ওয়েস্ট বেঙ্গল বেসিসে আর খুব একটা পড়ার তোমাদের দরকার নেই। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু আসতে পারে, সেটা কিন্তু ইন্ডিয়া বা পশ্চিমবঙ্গ দুটো তরফ থেকেই আসতে পারে, সেটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু ইস্যু হলে পাবে। যেমন ধরো কোনো ন্যাশনাল হাইওয়ে যেগুলো, সেগুলো যদি কোনো চেঞ্জেস হয়, কোনো ন্যাশনাল হাইওয়ে যদি আমাদের পশ্চিমবঙ্গের সাথে কানেক্টেড হয়, এরকম যদি কোনো প্রশ্ন আসে, এরা আসে কিন্তু পরীক্ষাতে, তো সেগুলো কিন্তু টপিক ওয়াইজ নয়, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, মানে পড়লেই 1 থেকে 1.5 বছর পড়লেই ওগুলোর থেকে আনসার তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, এই গেল আমাদের পশ্চিমবঙ্গ, অলমোস্ট শেষ। আচ্ছা, তোমরা একটুখানি ওয়ার্ল্ডের কি কি টপিক পড়েছে একটু ইদ্রিসকে জানাবে, তাহলে ও আমাকে একটু পাঠিয়ে দেবে, বাকি যেগুলো আছে সেগুলো করাবো। আর আজকে যেটা একটুখানি বলে দেবো বা এই নোটটা তোমাদের দিয়ে দেবো কিভাবে তোমরা পড়বে, নোটটা দিয়ে দিলেই মোটামুটি পড়তে পারবে। আগের দিন আমরা পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক পড়েছি, আজকে এটা হচ্ছে ভারতের ন্যাশনাল পার্ক। আচ্ছা, পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্ক পড়ানোর সময় মোটামুটি ন্যাশনাল পার্ক কাকে বলে, স্যাংচুয়ারি কাকে বলে, তার সাথে ধরো আমাদের জীবভর মন্ডল, বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে, এগুলো বলেছি। যদি বলো যে আরেকবার বলে দিতে হবে শর্টে, তাহলে বলে দেবো, ঠিক আছে? মানে আমার ডেফিনেশন গুলো কিন্তু মনে রাখাটা বাধ্যতামূলক। তোমরাই বলো তো, জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কাকে বলে, কি বলেছিলাম? কারুর মনে নেই? শর্টে বলো যে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কাকে বলে। সব ভুলে গেছো? সুন্দরবনকে ন্যাশনাল পার্ক বলি কেন? জীব বৈচিত্র্যের জন্য। একদমই না, জীব বৈচিত্র্যের জন্য ম্যানগ্রোভ বনের জন্য। জীব বৈচিত্র্যের জন্য সুন্দরবনকে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ বলি। ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান বলি কেন? ম্যাম মানে একটা যে কোনো ম্যানগ্রোভ একটা অরণ্য আর অ্যানিমেল, রয়্যাল বেঙ্গল টাইগার।
রিজার্ভ করা হয় তাই জন্য। রাইট। যে কোনো একটা অ্যানিম্যাল কথাটার সাথে মনে রাখবে রেয়ার স্পিসিস, মানে যেগুলো খুব কম পাওয়া যায় বা সারা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না, মানে অবলুপ্ত প্রায় হতে পারে, বা ধরো ওই স্পিসিসটা মানে ওই প্রজাতিটা আমাদের কাছে স্পেশাল, মানে যেটা পৃথিবীতে আর হয়তো কোথাও পাওয়া যায় না, সেই রকম কিছু স্পেশাল এনিম্যাল হতে পারে, প্ল্যান্ট হতে পারে, মানে উদ্ভিদও হতে পারে। যেমন উত্তরাখণ্ডে আমাদের একটা ন্যাশনাল পার্ক আছে নন্দা দেবী, যেখানে আমরা বড় পদ্ম, যেটা লার্জ সাইজ লোটাস বলি, অ্যাকচুয়ালি যেটা আমরা মানে বাংলাতে মানে বাঙালিরা আমাদের বলে ব্রহ্ম কমল। মানে দেখবে এই যে মহালয়া, পুজোর আগে মহালয়া যখন দেখায় ব্রহ্মা একটা পদ্মের আসনের উপরে বসে থাকে, তো ওটা অ্যাকচুয়ালি বড় পদ্ম, ওই পদ্মটা কিন্তু ওইখানে হয়। হুম, বিশাল বড় পদ্ম হয়, বিশাল বড়, মানে যেটা না দেখলে বুঝতে পারবে না। তো এনিম্যালই হতে হবে এরকম কোনো নয়, যে যখন সরকারিভাবে কোনো ফরেস্টে আমরা রেয়ার কোনো স্পিসিস এনিম্যাল অর প্ল্যান্ট তাকে রিজার্ভ করব, তাকে বলা হবে আমাদের ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। এই কথাটা মাথায় ঢুকিয়ে দেবে, কারণ আমরা না যখনই ন্যাশনাল পার্কের কথাটা ভাবি ওই একটা কথাই মাথায় ঘোরে, ওই যে জীব বৈচিত্র্যের জন্য কথাটা মিনিংটা কিন্তু আলাদা, মানে জীব বৈচিত্র্য জিনিসটা কি বোঝাতে গেলে তখন আর পারবে না। বা যদি এরকম ভেঙে ভেঙে স্টেটমেন্ট ওয়াইজ মিসলিনিয়াসে কোশ্চেন দেয়, আনসার করতে পারবে না। মিসলিনিয়াসে কিন্তু কোশ্চেন দেয়। তো প্রথম ধরো কোনো একটা জায়গা যদি ফরেস্ট সরকারের, প্রত্যেকটাই সরকারের অধীনস্থ, যদি প্রথম কোনো ফরেস্ট এরিয়া সরকারের অধীনস্থ হয়, যেখানে ধরো কোনো রেয়ার স্পিসিসকে রিজার্ভ করা হচ্ছে না, কিন্তু বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার তাদের মতো করে বসবাস করছে, তাকে আমরা প্রথম বলি স্যাংচুয়ারি বা অভয়ারণ্য। সেই স্যাংচুয়ারি গুলোকে যদি পরবর্তীকালে দেখা যায় যে এরকম কন্ডিশন রয়েছে সেই স্যাংচুয়ারিতে, যে সেখানে কোনো রেয়ার স্পিসিসকে রিজার্ভ করতে পারবো, হয়তো সেখানে বাঘ পারবো না, কুমির পারবো, বা কুমির পারবো না, সেখানে কোনো গাছকে রিজার্ভ করতে পারবো, যে কোনো রেয়ার স্পিসিসকে রিজার্ভ করা পসিবল, তখন সেটাকে আমরা কিসে ট্রান্সফার করে নিয়ে চলে আসবো? ন্যাশনাল পার্কে। যদি দেখি যে যে সমস্ত ন্যাশনাল পার্ক গুলোতে আমরা ফুড চেন বা খাদ্য শৃঙ্খল তাকে মেনটেন করছি এবং প্রচুর জীব বৈচিত্র্য রয়েছে, মানে জীব বৈচিত্র্য মানে হচ্ছে যেটাকে আমরা বায়োস্ফিয়ার ব্যালেন্স বলি, যেটা আমাদের তৈরি করতে হচ্ছে, মানে বায়োস্ফিয়ার ব্যালেন্সটাকে আমাদের মেনটেন করতে হচ্ছে, মানে নিজে নিজে প্রকৃতি থেকে তৈরি হয়ে যায়নি। মানে এরকম কোনো ন্যাশনাল পার্ক যেখানে এমন একটা কোনো স্পিসিসকে আমরা রিজার্ভ করেছি, যে যেখানে আমাদের ওই ফুড চেন বা বায়োস্ফিয়ার ব্যালেন্সটাকে আমরা মেনটেন করতে বাধ্য হচ্ছি, তখন তাকে আমরা বলবো বায়োস্ফিয়ার রিজার্ভ বা জীবভর মণ্ডল। এই জীবভর মণ্ডলগুলোর মধ্যে যেগুলোকে ইউনেস্কো রেজিস্টার করবে, দে আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, সারা ভারতে প্রচুর ন্যাশনাল পার্ক রয়েছে, বাট অনলি 18টা, দেখো এখানে পরপর 18টা দেওয়া আছে, অনলি 18টা আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। এই 18টার মধ্যে যেগুলো ইউনেস্কো রেজিস্টার সেগুলো হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই 18টার মধ্যে প্রথম যেটা নাম দেওয়া আছে নীলগিরি, এই নীলগিরি হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ বা ওল্ডেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলে তামিলনাড়ু রাজ্যের মধ্যে অন্তর্গত। বাদ বাকি তো পরপর নাম, 1986 সালে ম্যাম এটা হয়েছিল। হ্যাঁ 86, রাইট। তো পরপর তো নামগুলো দেওয়া আছে, এবং লাস্ট যেটা হয়েছে পান্না, 18 নম্বরে যে নামটা দেওয়া আছে মধ্যপ্রদেশে, এটা আমাদের হচ্ছে নিউয়েস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। মানে 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ওল্ডেস্ট, যেটা নীলগিরি, এটা বহুবার পরীক্ষাতে দেয়। আচ্ছা, এইটা যে শুধু জিওগ্রাফি ওরিয়েন্টেড পরীক্ষায় দেয় সেটা না, কোনো এনভায়রনমেন্ট রিলেটেড পরীক্ষা দাও বা সায়েন্সের বায়োলজি পার্ট থেকেও কিন্তু এই প্রশ্নটা চলে আসে, কিছুটা আমাদের জিওগ্রাফি রিলেটেড, কিছুটা আবার আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড। তো এই পান্না হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের নিউয়েস্ট, মাঝখানে যতগুলো আছে প্রত্যেকটাই মুখস্থ করবে, মনে রাখবেন প্রথম 1 নম্বরটা ওল্ডেস্ট আর পান্না হচ্ছে নিউয়েস্ট। এই 18টাই কিন্তু পড়তে হবে, কারণ 18টাই আমাদের ধরা বাঁধা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এবার দেখো জাতীয় উদ্যান। এবার এই জাতীয় উদ্যানের প্রসঙ্গে একটুখানি বলি,
যে জাতীয় উদ্যান ভারতে যে এক কথায় বললাম প্রচুর আছে, যেমন ধরো আন্দামান নিকোবরে যদি আমি টোটাল যতগুলো ন্যাশনাল পার্ক আছে সেটা খুঁজতে যাই, প্রায় 8টা থেকে 9টা ন্যাশনাল পার্ক আর স্যাংচুয়ারি মিলিয়ে আছে, মানে শুধু ন্যাশনাল পার্ক নয়, স্যাংচুয়ারি মানে অভয়ারণ্য ন্যাশনাল পার্ক মিলিয়ে প্রায় 8টা 9টা মতো আছে। তো প্রত্যেকটা রাজ্যেরই এরকম প্রচুর আছে। অত মনে রাখাটা তো পসিবল নয়, কারণ ওটাই মনে রাখতে গেলে বাকি আর কিছুই মনে থাকবে না। তো এখানে আমি যেগুলো দিয়েছি মোটামুটি বিগত 10-15 বছর ফ্রিকুয়েন্টলি যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে, সেরকম করে প্রত্যেকটা স্টেট থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট তুলে দিয়েছি, এবং সেখানে কি সংরক্ষণ করা যায় মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নই বেশি আসে। হয় ন্যাশনাল পার্কগুলোর নাম দিয়ে সেটা কোথায় দেখা যায় আসে, আর না হলে কি সংরক্ষণ করা যায় সেটা, মানে এই সংরক্ষণটা কোন উদ্যানে করা হয় ন্যাশনাল পার্কে, সেটা প্রশ্নটা বেশি আসে। তো ব্যারেন দ্বীপ অভয়ারণ্য মাউন্ট হ্যারিফ নর্থ, এটা নর্থ আন্দামান হবে, এটা নর্থ আন্দামান বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। প্রবাল পাখি, প্রবাল এগুলো সংরক্ষণ করা হয় যতগুলো আছে এখানে দেখো। সব স্টেট দেওয়া না থাকলেও বেশ কিছু ইম্পর্টেন্ট স্টেট দেওয়া আছে। যেমন ধরো গুজরাটের গির প্রচুর পরীক্ষাতে আসে, এবং যেখানে ফেমাস এশিয়াটিক লায়ন রয়েছে, যেটা আমরা আর সচরাচর কোথাও দেখতে পাই না। আবার দেখো জম্মু কাশ্মীরে কাশ্মীরি স্ট্যাগ, এই যে কাশ্মীরি হরিণ, এটা হচ্ছে কাশ্মীরি স্ট্যাগ বলি যেটাকে আমরা, ঠিক আছে, মানে কস্তুরী মৃগ বলা হয়। তো কস্তুরী মৃগ ওয়ার্ল্ডের মধ্যে আর কোথাও পাওয়া যায় না, আমাদের জম্মু কাশ্মীরে পাওয়া যায়। তার কারণ হচ্ছে কস্তুরী মৃগ যে নাভিটা, মানে মারা গেলে তাদের যে নাভিটা সেটা শুকিয়ে সেখান থেকে ওয়ার্ল্ডের সব থেকে দামি পারফিউম তৈরি করা হয়। তো সেই জন্য চোরাচালানো বেশি হয়, তো ভারতেই একমাত্র ওটা পাওয়া যায় কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এছাড়া বিভিন্ন রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে, দেখো 16টা 17টা 18 20 উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মোটামুটি 22টা মতো নাম, মানে 22টা মতো ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের এই ছবিটা তোমাদের পাঠিয়েছিলাম, যেটা যেহেতু আগে পশ্চিমবঙ্গ ইংলিশে আমরা পড়েছিলাম, ইংলিশে যতটা আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে দেওয়া নেই, বাট আশা করি ওইটা এখান থেকে আলাদা করে নিতে পারবে, কারণ ইংলিশে খুব মানে একবারে তো খুব টাফ ইংলিশে লেখা নেই, ওই নামগুলো এখানে দেওয়া আছে, যদি চাও ওর মতো করে নিজের একটুখানি লিখে নিতে পারো। এর সাথে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন আইন, এইটা আমি অ্যাড করেছি কেন জানো, এটা দেখলাম আমি মোটামুটি 2019-এর ক্লার্কশিপে প্লাস ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে, মানে আফটার কোভিড এর পরে যে প্রিলিমিনারি হলো, এই পরীক্ষাতে এই যে বন সংরক্ষণ আইন, বন্য প্রাণী আর বন সংরক্ষণ আইন, এই দুটো প্রশ্ন এসেছে দুবার, ঠিক আছে। আর যেটা বন সংরক্ষণ আইন তোমরা ভেজিটেশনের সাথে পেয়ে যাবে, এখানে দেখো এই যে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বিরোধী আইন, দেখো এই আইনটা, মানে যেটাকে আমরা ওয়াইল্ড লাইফ প্রোটেক্ট আইন এরকম বলে থাকি, এরকম বেশ কিছু এসেছে। যে ভারতের বন আইন, ন্যাশনাল ফরেস্ট ল যেটাকে বলি, 27-এর পরে এটা আবার ডেভেলপড হয়েছে, যদিও এটা প্রথম হয়েছিল, তারপরে আবার 56 এটা আবার নতুন করে ডেভেলপ করা হয়েছে। তো কিছু আইন সেই জন্য এখানে দিয়েছি যেগুলো তোমরা মোটামুটি পড়তে পারো। তো যদি মনে হয় যে আইনগুলো মনে থাকছে না, তাহলে আপাতত আইনগুলো স্কিপ করতে পারো, কিন্তু কিছু বিশেষ পরীক্ষার জন্য, ধরো এমন কোনো পরীক্ষা আছে যেগুলো একটু এনভায়রনমেন্ট রিলেটেড, তার জন্য আইনগুলো দেখে যেতে পারো, আমি তোমাদের এক্সট্রা ইনফরমেশন হিসেবে দিয়ে রাখলাম। এর সাথে দেখো এখানে একসাথে অ্যাড করা আছে ভারতের পরিবেশের ব্যাপারে কিছু আন্দোলন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, এটাও আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যু, এবং পশ্চিমবঙ্গ জিওগ্রাফির একটা ইস্যু বলতে পারো, দুটোই ইস্যু। এটাও তোমাদের দিয়ে রেখেছে, কারণ ডাব্লিউবিসিএস এর মোস্টলি এটা প্রিলিতে 21 সালের প্রিলিটাতেই মনে হয়, মানে যেটা 20 পরীক্ষা যেটা 21-এ হলো, এরকমই একটা প্রশ্ন এসেছিল চিপকো আন্দোলন নিয়ে। যদি কেউ দিয়ে থাকো জানবে, বা নালে প্রিলির প্রশ্ন তো আমাদের অন্যান্য অনেক পরীক্ষাতেও আসে, বা ডাব্লিউবিসিএস এর প্রিলির প্রশ্ন কিন্তু আমাদের সিজিএল, সিএইচএসএল, ক্লার্কশিপে চলে আসে। তো সেখানে প্রশ্নটা এরকম ছিল যে চিপকো আন্দোলন কি ধরনের আন্দোলন। তো অপশন ছিল এনভায়রনমেন্টাল আন্দোলন,
ফেমিনিস্ট আন্দোলন, এরকম করে 4টে অপশন ছিল। আর প্রথম অপশনই ছিল এনভায়রনমেন্টাল আন্দোলন। এবার সমস্যা হয়েছে কি, কোনো স্টুডেন্ট এই কোশ্চেনটাকে স্কিপ করেনি, ভেবেছে চিপকো আন্দোলন তো খুব ইজি কোশ্চেন, আনসার করে দিয়েছে এনভায়রনমেন্টাল আন্দোলন। মানে আমি যতজনকে জিজ্ঞাসা করেছি, ধরে নাও 99% স্টুডেন্টের কাছে উত্তর পেয়েছি হ্যাঁ কোশ্চেনটার উত্তর করেছি, এবং উত্তর করেছি এনভায়রনমেন্টাল আন্দোলন। তো এক কথায় যদি সত্যি সত্যি আমরা দেখি যে চিপকো আন্দোলন জিনিসটা কি, সেটা কিন্তু এনভায়রনমেন্টাল আন্দোলনই, পরিবেশের রক্ষার সাথেই আন্দোলনটা করা হয়েছিল। বাট সোশিওলজিস্টরা যেটা বলেন, মানে প্রশ্নটা তার ওই সহজের জন্য করা হয়নি, কিন্তু অ্যাকর্ডিং টু স্টুডেন্ট মেন্টালিটি নিয়ে সেই আনসারটা সত্যি পরীক্ষার হলে বসা করাটা পসিবল নয়। তো বলবো এই ধরনের কোশ্চেন পেলে স্কিপ করে যাওয়াটা বেটার। যে ওখানে আনসারটা হয়েছিল ফেমিনিস্ট আন্দোলন। তার কারণ হচ্ছে চিপকো আন্দোলন হয়েছিল আমাদের আসলে 1973 সালে উত্তরপ্রদেশে গাড়োয়াল জেলার মন্ডল গ্রামে, উত্তরপ্রদেশে বা উত্তরাঞ্চল বললে অ্যাকচুয়ালি ঠিক হয়, বা যেটা এখন মনে হয় ইউকেতে পড়ে, বর্তমানে মনে হয় ওটা ইউকেতে পড়ে। গাছ কাটার বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে উঠেছিল। এক কথায় যদি বলি তাহলে হচ্ছে একটা সময় ওই জায়গাতে প্রচুর আদিবাসী বসবাস করত এই গ্রামে। তো সেই গ্রামে আদিবাসীদের একমাত্র জীবিকা ছিল ফরেস্ট থেকে কাঠ সংগ্রহ করা, সেটাকে বিক্রি করা, এবং ওই কাঠ নিয়ে এসে জ্বালানি হিসাবে তাদের রান্না চালানো। তো সরকার থেকে সরকারি বেশ কিছু দালাল গিয়ে ওই গাছগুলোকে কাটতে শুরু করে ফর ডেভেলপমেন্ট। মানে এরকম কিন্তু নয় যে গাছগুলো তারা কাটতে শুরু করে বাইরে পাচার করবে বলে, মানে ওখানকার ওই অঞ্চলের রাস্তাঘাট বা ডেভেলপমেন্ট করার জন্য গাছটা কাটার তখন দরকার ছিল, ঠিক আছে। কিন্তু ওখানকার আদিবাসী যারা ছিল তারা তখন একেবারেই আন্ডার ডেভেলপ এবং কোনো পড়াশোনা জানে না, তাদের মেইন অকুপেশন হচ্ছে কাঠ সংগ্রহ করা। তো তারা দেখলো যদি এই বনই না থাকে তারা তারা কি করে বাঁচবে। তো তখন ওখানকার যে মহিলারা আছেন, প্রথম মহিলারা, গ্রামের যে মহিলারা, তারা গিয়ে গাছগুলোকে জড়িয়ে ধরে। চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা, এবং তারা বলে যে গাছ কাটতে গেলে তাদেরকে কাটতে হবে, সেই জন্য এটাকে চিপকো আন্দোলন বলা হয়। মানে জড়িয়ে চিপকে চিপকে ধরেছিল, জড়িয়ে ধরেছিল। আচ্ছা এইবার বলি, এটা কিন্তু আমাদের সরি, এটা কিন্তু আমাদের পরবর্তীকালে বলা মানে বোঝানো হয় যে এই আন্দোলনটা পরিবেশ রক্ষার উদ্দেশ্যেই এই আন্দোলনটা করা হয়েছিল, কারণ গাছ কেটে ফেললে পরিবেশের ক্ষতি হবে। কিন্তু দেখো আমাদের কিছু আমাদের কিছু ডেভেলপ করতে গেলে আমাদের কিন্তু কিছু জায়গায় গাছ কাটতেই হতো। এই যে আমাদের একটু রাস্তা, কমিউনিকেশন, ট্রেন লাইন, যদি আজকে আমরা গাছ না কেটে না করতাম তাহলে আমাদের সারা দেশে আজকে জঙ্গল থেকে যেত। তো হ্যাঁ, আমরা আননেসেসারি গাছ কাটবো না, কিন্তু কিছু জায়গা ডেভেলপ করার জন্য, ট্রান্সপোর্ট কমিউনিকেশনের সুবিধার জন্য গাছ কাটতেই হতো। বাট তখন ওখানকার আদিবাসীরা, তখন কিন্তু ওখানে স্বাভাবিক জনজীবন ছিল না, আদিবাসীরা এটা করতে দেয়নি, এবং সেটাকে নতুন পলিটিক্যাল রং দিয়ে অনেক রকম ভাবে দেখানো হয়েছিল। এবার সোশ্যালিস্ট যারা, সোশ্যালিস্ট মানে হচ্ছেন সমাজবিদ যারা, সেই সমাজবিদরা পরবর্তীকালে এই আন্দোলনটাকে ফেমিনিস্ট আন্দোলন হিসেবে ঘোষণা করেন। তো এই উত্তরটা অ্যাকচুয়ালি ফেমিনিস্ট আন্দোলন কেন হয়েছে সেই কারণটা একদম সত্যি কথা বলতে, যখন ডাব্লিউবিসিএস এই প্রশ্নটা এসেছিল আমি নিজেও জানতাম না। তো আমিও জানতাম যে এটাকে আমরা পরিবেশ সংক্রান্ত আন্দোলনই বলি। তো আমার একটি স্টুডেন্ট তখন বললো, যে একটাই স্টুডেন্ট, যে ম্যাডাম আমার সোশিওলজি নিয়ে আমি পড়েছি, দেখুন আমি বইটা নিয়ে আসবো। তো সোশিওলজি যারা অনার্স নিয়ে পড়েছে তারা জানে হয়তো যে সেখানে এই আন্দোলনটাকে সোশ্যালিস্ট যারা, সমাজবিদ, তারা ফেমিনিস্ট আন্দোলন হিসেবে ঘোষণা করেছেন। তার কারণ হচ্ছে মহিলারা যেহেতু আগে ছুটে গিয়ে তাদের যে মানে তাদের দাবি আদায়ের জন্য, মানে মহিলারা যখন নিজেদের কোনো দাবি আদায়ের জন্য আন্দোলন করেন তখন তাকে ফেমিনিস্ট আন্দোলন বলা হয়। তো এখানে যেহেতু মহিলারা প্রথম গিয়ে গাছকে জড়িয়ে ধরেছিল এবং তাদের দাবি ছিল গাছ কাটা যাবে না, গাছ কাটলে তাদের কেটে ফেলতে হবে, তাই এটাকে পরবর্তীকালে ফেমিনিস্ট আন্দোলন হিসেবে বলা হয়। তো সত্যি কথা বলতে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষার হলে পাও, খুব ইজি প্রশ্ন, দেখেই মনে হচ্ছে উত্তর হবে এনভায়রনমেন্ট। তা আমি বলবো যত ইজি প্রশ্ন তার অপশনে তত গন্ডগোল থাকে, তত ট্রিকিনেস থাকে।
ভালো করে যদি বুঝে দেখো যে না এটা মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে, ওই কোশ্চেন আনসার করা থেকে স্কিপ করবে, কারণ করে দিয়ে আসবে একরকম, এসে দেখবে উত্তর হয়েছে একরকম, নেগেটিভ মার্কিংটা বেশি হয়। তো সেই জন্যই আমি এই পার্টটা তোমাদের জন্য রেখেছি। বাদ বাকিটা আমরা জানি যে এই এলাকায় পাহাড় গাছ টাছ কেটে ফেললে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, এই চিপকো আন্দোলন। এরপরে হচ্ছে আছে এটা নর্মদা বাঁচাও আন্দোলন, এটাও কিন্তু আমাদের করতে দেওয়া হয়নি, এবং করতে দেওয়া হয়নি বলে আজকে কিন্তু আমরা তার ফল পাচ্ছি। মানে অ্যাকচুয়ালি এটা আন্দোলন হিসাবে দেখিয়ে পরিবেশের রক্ষার স্বার্থে অনেক কিছু কথা বলা হয়, কিন্তু আমার যেটা মনে হয় যে এটা করলে আমরা অনেক ডেভেলপড হতাম। কারণ এই নর্মদা বাঁচাও আন্দোলনটা কি ছিল দেখো, গুজরাট এবং মধ্যপ্রদেশের যৌথ উদ্যোগে এই আন্দোলন মানে এই নর্মদা বাঁচাও প্রকল্পটা করার কথা বলা হয়েছিল। এই প্রকল্পে 30টি বড় বাঁধ, 135টি মাঝারি বাঁধ, 3000টা ছোট বাঁধ এবং তার উপনদীগুলোর ওপর নির্মাণ করার কথা বলা হয়েছিল। মানে নর্মদা আর তার যে উপনদীগুলো আছে তার উপরে এতগুলো বাঁধ নির্মাণ করার কথা বলা হয়েছিল। কেন জানো, মধ্যপ্রদেশ গুজরাটে বৃষ্টি প্রায় বছরে সারা বছরই হয় না, এবং নর্মদা হচ্ছে ওখানকার রেন ফেড রিভার। তো যদি বাঁধ তৈরি করে তাহলে ইলেকট্রিসিটির প্রোডাকশন হবে এবং সেই জলের সাহায্যে ওখানে চাষ করা যাবে। তো এটা ভালো উদ্দেশ্যই ছিল, কিন্তু এই উদ্দেশ্যটা মানে পরিকল্পিত করতে গেলে যেটা করতে হতো যে 92টা গ্রাম জলমগ্ন হতো, কারণ গাছ কেটে ফেলা হতো, 54,000 হেক্টরের মতো জমির পরিমাণ ধ্বংস করে দেওয়া হতো, এবং 3 লক্ষ মানুষ কর্মহারা ও বাস্তুচ্যুত হতো। এইবার একটা প্রসঙ্গে আসি, দেখবে খুব সিম্পলি জিনিস, যখন ব্যাংকে প্রথম কম্পিউটার চালু হয় জ্যোতি বসুর আমলে, তিনি বলেছিলেন আমরা পশ্চিমবঙ্গে কম্পিউটার ঢোকাতে দেব না, কারণ তাহলে প্রচুর ব্যাংকের কর্মী ছাঁটাই হয়ে যাবে। তো সেইটা নিয়েই কিন্তু তারা হেরে যায় এই ইস্যুটা নিয়ে, কারণ সময়ের সাথে ডেভেলপ হতে গেলে নিজেদেরকে কিছু চেঞ্জ করতে হবে। আজকে আমার একটা জীবিকা আছে, আমি ডেভেলপ করতে যাব, সেই জীবিকাটা হারিয়ে যাবে, বা সেই জীবিকাটা হারানোর ভয়ে আমি ডেভেলপ করব না। সেটাকে এই যে 3 লক্ষ মানুষ কর্মহারা হবে, কর্মহারা মানে নিশ্চয়ই ওখানে ধরো চাষবাস করে, মানে ওই ধরো যেটা শিফটিং কাল্টিভেশন করে খেত, ওখানে কিন্তু নর্মাল চাষ হতো না, বা বাস্তুচ্যুত হবে, তাদের নিশ্চয়ই একটা বাস্তু দেওয়ার ব্যবস্থা করা হতো। তো এইসব কোনো কথাই তারা শোনেননি, তারা আগেই ওটাকে প্রোটেস্ট করে এই কাজটা হতে দেয়নি। ঠিক আছে, তো আজকে যদি আমাদের ব্যাংকে কম্পিউটার না আসতো, বা এই যে অনলাইন সিস্টেম যদি আমরা না নিতাম, বলতো এখন আমাদের ব্যাংকের কাজটা কতটা ইজি হয়ে গেছে। আগে ব্যাংকে যাওয়া মানে ওই কাউন্টারে যান, ওই কাউন্টারে যান, ওখানে দাঁড়িয়ে থাকুন, ওখানে দাঁড়িয়ে থাকুন। আজকে আমরা ঘরে বসে ব্যাংকের সমস্ত কিছু অনলাইনে আপডেট করতে পারি। তো সময়ের সাথে একটা সময় নিজেকে আপডেট করতেই হয়, সেটা আজও পর্যন্ত এই প্রকল্পটা করতে দেয়নি, এবং তাতে বিভিন্ন মেধা পাটেকার থেকে শুরু করে পরবর্তীকালে আরো অনেকে যুক্ত হয়ে সেইটাকে পলিটিক্যালে রংচং লাগিয়ে অনেক রকম হয়ে গেছে। বাট ওই কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কেন হয়েছিল, এইটুকুই আমাদের জানা। তো এই মোটামুটি দুটো মেন তোমরা পড়ে রেখো, এই দুটো থেকে আমাদের টুকটাক প্রশ্ন আসতে দেখেছি। চিপকো আর আমাদের হচ্ছে নর্মদা বাঁচাও, মানে ক্লার্কশিপ বা মিসেলেনিয়াসে আসতে পারে। ওকে, এই গেল আমাদের মেন পরিবেশগত আন্দোলন, বা যেটাকে আমরা ন্যাশনাল পার্কের সাথে একটা পরিবেশের মানে এনভায়রনমেন্টাল ইস্যু, তো সেই জন্যই এই ইস্যুটা একসাথে দিয়ে দিয়েছি। তাহলে মোটামুটি ভারত এবং পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কটা কমপ্লিট, এবং পশ্চিমবঙ্গের মেনলি অলমোস্ট টপিক কিন্তু আমাদের এখানে কমপ্লিট। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? নেক্সট ক্লাসে মানে কালকেই ক্লাসে একটু ওয়ার্ল্ড পড়াবো, একটু ইদ্রিস ওয়ার্ল্ডের কি হয়েছে বা ইন্ডিয়ার কি বাকি আছে একটু জেনে আমাকে কালকে, আজকে রাতে বা কালকে সকালে জানালেও হবে, একটু জানিও তো। আচ্ছা, সবার বোঝা গেছে? কারোর কোনো জিজ্ঞাসা আছে বলো? তাহলে আমি তোমাদের এই ন্যাশনাল পার্কের আর ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের নোটটা দিয়ে দেবো। আগের নোট যত বাংলা ডিউ ছিল দিয়ে দিয়েছি, এটা দিয়ে দেবো। টুমরো আবার ক্লাস আছে, কারণ ফ্রাইডে ক্লাসটা নিতে পারিনি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, কানেকশন ছিল না নেটের। টুমরো আবার ক্লাস আছে, সকাল 11:30 থেকে দেখা হচ্ছে। ইদ্রিস আমাকে 4টা দিক, তাহলে আমি একটুখানি ওয়ার্ল্ড বা ইন্ডিয়া যে টপিক আছে সেটা পড়াবো। মানে মোটামুটি ওয়েস্ট বেঙ্গল আমাদের কমপ্লিট। ওকে, চলো ভালো থেকো, আবার টুমরোই দেখা হবে।